সকলকে স্বাগত ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আজকে লেকচার হলো জেনেটিক্স এবং হিমোডাইনামিক্স। তো রেসিডেন্সি পরীক্ষায় এই জেনেটিক্স এবং হিমোডাইনামিক্স থেকে আমি যদি আলাদা করে বলি, জেনেটিক্সে প্রায় অ্যারাউন্ড 4টা প্রশ্নের মতো থাকে, আর হিমোডাইনামিক্সে দেখা যায় অ্যারাউন্ড 5টার মতো অ্যারাউন্ড থাকে। তো সব মিলে 9টা ধরা যেতে পারে। কিছু ছোট ছোট ট্রিকি মেকানিজম আছে এবং কিছু বোঝার জিনিস আছে যেগুলো আত্মস্থ করতে পারলে এখান থেকে নাম্বার তোলাটা খুব সহজ। আর আপনারা ইতিমধ্যে জানেন যে প্যাথোলজি টোটাল থেকে প্রশ্ন থাকে প্রায় 35টা। তো আমরা এই যারা ক্লাসগুলো করছেন 35-এর মধ্যে আপনাদের কিন্তু 30-32 তুলতেই হবে, এবং এটা তোলা সম্ভব, এবং যারা চান্স পান তারা কিন্তু তুলতে পারেন। তো যাই হোক, আমরা সরাসরি ক্লাসের দিকে চলে যাচ্ছি। জেনেটিক্স দিয়ে শুরু করি। আপনাদের জেনেটিক্সে যেই টপিকগুলো আছে সেটার প্রথমেই আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো সেভাবে সিরিয়াল করে দিয়ে দিয়েছি। তো কয়েকটা জিনিস একটু বুঝে নিই, একটু বোর্ডের দিকে যদি আপনারা দেখেন। আমরা যদি দেখি, এইখানে ক্রোমোজোম এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে ক্রোমোজোম। এখন কথা হলো, এই লাল এইখানে কয়টা ক্রোমোজোম আর এইখানে কয়টা ক্রোমোজোম, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে। তো এই যে দুইটা দেখছেন এখানে কিন্তু 2টা ক্রোমোজোম, আর এইখানে যে দেখছেন এখানে কিন্তু একটাই ক্রোমোজোম। তো এটা হলো একটা ক্রোমোজোম যখন বিভাজিত হয়ে এই পূর্ণাঙ্গ অবস্থায় আসে, এটা মাঝখানে বিভাজনের সময় একটা অংশ, মাঝখানে বিভাজনের সময় একটা অংশ। ঠিক আছে। তো জেনেটিক্স পড়তে গেলে আমাকে শুরুতে কিছু টার্মিনোলজি, কিছু স্পেসিফিক শব্দ আছে সেগুলোর মানেগুলো জানতে হবে। তার মধ্যে আপনারা যদি দেখেন শীটের প্রথমে বেশ কিছু সংজ্ঞা আছে, এই জায়গাগুলো আপনাকে একটু ক্লিয়ার করতে হবে। তো আমরা যাই, ইনহেরিটেন্স বিষয়টা কি? ইনহেরিটেন্স এটা হলো, বা হেরিডিটারি বা হেরিডিটি, এটা হলো এই যে বংশ পরম্পরায় একজন মানুষ ক্রমান্বয়ে, এই যে চোখগুলো দেখতেছেন কালো, চুলগুলো কালো, অথবা কারো চোখ দেখা গেল যে ব্রাউন কালার, এই যে ক্রমান্বয়ে হয়ে আসা, এটাই হলো ইনহেরিটেন্স। এবং এই যে বৈশিষ্ট্যগুলো যে ক্যারি করে নিয়ে আসে এক প্রজন্ম থেকে আরেকজন প্রজন্মের মধ্যে, এটাই হলো জিন। এটাই হলো জিন। সে ক্যারেক্টারিস্টিক্সগুলো ক্যারি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসে। আচ্ছা, এখন আমরা বুঝতে হবে এই জিন থাকে কোথায়, এই জিন থাকে কোথায়। তার আগে আপনারা একটু যদি আমার একটা প্রশ্ন উত্তর দেন যে এই হলো একটা যদি সেল হয়, এই সেলের মধ্যে এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো ক্রোমোজোম। তারপরে কি থাকে? তাহলে আমি যদি এটা একটু সংক্ষেপে লিখি, এটা হলো সেল, তারপরে হলো নিউক্লিয়াস, তারপরে হলো ক্রোমোজোম, তারপরে কি থাকে? 2টা স্টেপ। তারপরে একটা হলো জিন, এরপরে হলো ডিএনএ। অনেকে আমরা একটু উল্টা জানি যে ডিএনএ তারপরে জিন, তা না, আগে হলো জিন তারপরে হলো ডিএনএ। তো আমরা এই জায়গাটাতে একবার আসি। এই বিষয়গুলো আমরা জানি, সেল একটা সেল, নিউক্লিয়াস কোথায় থাকে সেলের মধ্যে সেটাও জানি, ক্রোমোজোম কোথায় থাকে সেটাও জানি। এখন এই হলো সেই ক্রোমোজোম। এখন ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় থাকে? মনে করি এই 2টা ক্রোমোজোম, একটা আসে হলো বাবার কাছ থেকে, আরেকটা আসে হলো মায়ের কাছ থেকে, ফাদার এবং মাদার। আচ্ছা, এই জিন মনে করি এখানে থাকে হলো, একটা টি দিয়ে নির্দেশ করেছি, আরেকটা নির্দেশ করেছি এখানে ছোট টি দিয়ে। টি মানে কি? টি মানে আমি প্রকাশ করতে চেয়েছি হাইট, মানে হলো লম্বা। এটা হলো লম্বা জিন, এটা হলো খাটো জিন। এখন ক্রোমোজোমের যেই জায়গাটায় এই জিন থাকে একে বলা হয় লোকাস, একে বলা হয় লোকাস। তাহলে আমরা বুঝতে পারলাম ক্রোমোজোমের যেই অংশে জিন থাকে সেটাই হলো লোকাস। এই যে 2টা ক্রোমোজোম পরস্পর আছে, আপনাকে খেয়াল রাখতে হবে
এটা যদি 2 তলা হয়, সেকেন্ড ফ্লোর, এইটাও হবে সেকেন্ড ফ্লোর, বোঝানোর অবস্থার জন্য বলেছি সেকেন্ড ফ্লোর। অর্থাৎ বাবার এই লম্বা হাইট, এই জিনটা যদি 2 তলায় থাকে, মায়েরও একইভাবে লম্বা মানে খাটো হাইট জিনটা 2 তলাতেই থাকবে। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ এই জিন যদি 2 তলায় থাকে, বাবার এখানে হাইট, একই রকমভাবে হাইটের জিনটা মায়ের 2 তলাতেই থাকবে। অর্থাৎ এই লম্বাটা এই খাটোর করসপন্ডিং, এদেরকে বলা হয় অ্যালিলি। তাহলে এবার আমি একটু সহজ করে বলি, এই বংশগতিবিদ্যার জনক বলা হয়েছে গ্রেগরি জোহান মেন্ডেল। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে মেন্ডেলের ছোট্ট একটা জীবন কাহিনী পড়েছেন ছোটোবেলায়। তো উনি গির্জার পাদ্রী ছিলেন, উনি মটরশুঁটি নিয়ে কাজ করেছেন এবং সেখানে ক্রস ঘটিয়ে বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং এই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে, অলরেডি আপনি দেখেছেন। তাহলে আমি কি বললাম? একটা বলেছি জিন যে ক্যারেক্টার বহন করে, আর কি বলেছে, আর হলো লোকাস চিনিয়েছি। লোকাস মানে হলো জিনটা কোথায় থাকে। সে যদি বাবার এই ক্রোমোজোমে 2 তলায় থাকে, মায়ের ক্ষেত্রেও সে 2 তলাতেই থাকবে। আর আরেকটা কন্টিনিউশন আপনারা অলরেডি দেখেছেন, জিন, এবং আরেকটা হলো শেষে হলো ডিএনএ। তো জিন নিয়ে ছোট্ট আরেকটু তথ্য যদি দিই, আমাদের বডিতে যেই 23 জোড়া ক্রোমোজোম, তার মধ্যে প্রায় দেখা যায় 30,000 জিন থাকে। এখন এরা কি সবাই অ্যাক্টিভ? না, এরা সবাই অ্যাক্টিভ না, একটা ম্যাক্সিমাম অংশ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এদেরকে বলা হয় জাঙ্ক ডিএনএ, রিপিটেটিভ ডিএনএ। আমরা পরবর্তীতে সেটা পড়ব এবং পরবর্তীতে আপনারা লেকচার শিটেই সেটা সব উল্লেখ করা আছে। আচ্ছা, এইবার আমরা আরও কয়েকটা টার্মিনোলজির দিকে যাই। এর মধ্যে যেমন হলো প্লিওট্রফি। হ্যাঁ, প্লিওট্রফি বিষয়টা কি? খুব সিম্পল হিসাব। মনে করেন যে প্লিওট্রফির উদাহরণে দেওয়া আছে মারফান সিনড্রোম। মারফান সিনড্রোম মানে হলো যে ওই যে হাত পা লম্বা হয়ে যায়, কানেকটিভ টিস্যুর একটা ডিসঅর্ডার। এই কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার পুরো শরীরে যে হয়, এটার জন্য দায়ী কিন্তু একটা জিন, একটা সিঙ্গেল জিন, সেটা হলো ফিব্রিলিন। তাহলে এই প্লিওট্রফিজন আমি যদি সংক্ষেপে একবারে বলি, একটা জিনের ডিফেক্ট কিন্তু এটার এফেক্ট হলো ওয়াইড স্প্রেড। যে কোনো একটা জিনের ডিফেক্ট এফেক্ট হলো ওয়াইড স্প্রেড। আচ্ছা, যেমন আমরা উদাহরণ দিলাম মারফান সিনড্রোম, এটা সমস্যাটা পুরো বডিতে, কিন্তু জিন হলো ফিব্রিলিনের সমস্যা। আচ্ছা, আমি নেক্সট আরও কয়েকটা টার্মিনোলজিতে যাব। তার আগে ছোট্ট আরেকটা জিনিস ডেসক্রিপশন দিয়ে আসি। যেমন আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যেই টপিকগুলো জানেন জেনেটিক্সে, যেমন অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, তারপরে এক্স লিঙ্কড ডমিনেন্ট এবং রিসেসিভ যেগুলো আছে, এই জায়গাগুলো বলা হয় মেন্ডেলের সূত্র মেনে চলে। এই ডিজিজগুলো মেন্ডেলের সূত্র মেনে চলে। এদেরকে বলা হয় সিঙ্গেল জিন ডিসঅর্ডার, অথবা এদেরকে বলা হয় মেন্ডেলের ক্লাসিক্যাল যে ডিসঅর্ডার। আচ্ছা, আর যারা মেন্ডেলের সূত্র মেনে চলে না তাদেরকে কি বলে? তারা হলো নন ক্লাসিক্যাল। এখন এই নন ক্লাসিক্যালের মধ্যে 4টা ডিজিজ, এই ডিজিজ 4টা নাম অবশ্যই জানতে হবে। ডেসক্রিপশন আমরা পরে 2টার শুধু এক্সাম্পলগুলো পড়ব। কারা কারা আছে এখানে? এখানে 1 নম্বর হলো ট্রিপলেট রিপিট মিউটেশন, 2 নম্বর হলো মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, 3 নম্বর হলো জেনোমিক ইনপ্রিন্টিং, 4 নম্বর হলো গোনাডাল মোজাইসিজম। তাহলে এই নাম 4টা আমরা পড়লাম। এরা মেন্ডেলের সূত্র মেনে চলে না, এদেরকে নন ক্লাসিক্যাল বলা হয়। আচ্ছা, আমরা আবার তাহলে চলে যাচ্ছি প্লিওট্রফিজম। অলরেডি বলেছি সিঙ্গেল জিন, একটা জিনের সমস্যা, কিন্তু এফেক্ট হলো ওয়াইড স্প্রেড। আচ্ছা, এটার কাছাকাছি কিছুটা উল্টা, যেটা হলো জেনেটিক হেটারোজেনিসিটি। এটা কি? আচ্ছা, তো এই ডিজিজে কি হয়? এই যে আমি কতগুলো বিষয় খেয়াল রাখছি, এখানে আমাকে ডেলিভারিটা ঠিক মতো দিতে হচ্ছে, আমাকে বোর্ডে যেতে হচ্ছে, আমি আবার ঠিক খেয়াল রাখছি যে আলো ঠিক মতো আছে কি না, তারপরে নয়েজ হচ্ছে কি না, অনেকগুলো এফেক্ট একসাথে, এবং অনেকগুলোর জন্য বেশ কিছু জিন সেখানে একসাথে কাজ করছে। কিন্তু এই জিনগুলো যদি ডিফেক্ট হয়,
তাহলে আমার প্রবলেম কিন্তু একটা, কীরকম, আমি বধির, মুখ এবং বধি, আমি ঠিকমতো কানে শুনতে পাই না অথবা চোখে দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু আমার অনেকগুলো ইন্দ্রিয় সেখানে কাজ করবে না। এটাই হলো হেটারোজেনেসিটি। এটাই হলো হেটারোজেনেসিটি। আচ্ছা, আমরা এরপরে যাব হলো অ্যান্টিসিপেশন। তো আমরা এর মধ্যে দুটো পড়েছি, একটা হলো যে প্লিওট্রফিজম, সিঙ্গেল জিন ডিসঅর্ডার, আপনি এটার পাশে লিখে রাখেন এডি। এডি মানে হলো অটোজোমাল ডমিনেন্ট। আমরা যখন অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ এগুলো পড়তে যাব, সেখানে কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলেছি, প্লিওট্রফিজম। এরপর আমরা আসি অ্যান্টিসিপেশন। আচ্ছা, তো মনে করি 90 বছর বয়সে আমার দাদার মোটর নিউরন ডিজিজ, এই কারণে দেখা গেল যে ওনার হাত এক পাশ অবশ, নাড়াতে পারছে না। একই রকমভাবে আমার বাবা 60 বছর বয়সে দেখা যাবে যে অর্ধেক, পুরোটা নাড়াতে পারছে না। একই রকমভাবে আমার দেখা যাবে 30 বছর বয়সে আমি হয়তো পুরো বডির বিশাল একটা অংশ নাড়াতে পারছি না। আমার পরের জেনারেশন যে 15 বছর বয়সে, সে শুধু একটা হাত নাড়াতে পারছে। তাহলে এখানে কিন্তু ক্রমান্বয়ে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে। একটা হলো ডিজিজ সিভিয়ারিটি কিন্তু বাড়ছে। দাদার ছিল উনি শুধু অবশ ছিল এইটা, আর একদম আমার পরবর্তী বংশধরে কি আসলো, উনি শুধু নাড়াইতে পারে এই একটা হাত। ডিজিজ সিভিয়ারিটি যেভাবে বাড়তেছে, একই রকমভাবে বয়স কিন্তু কমে আসতেছে। দাদা ছিল 90 বছর এবং আমার পরবর্তী বংশধরের বয়স ছিল 15 বছর। এই যে কন্ডিশন, এটার নামই হলো অ্যান্টিসিপেশন এবং পাশে লিখে রাখেন অটোজোমাল ডমিনেন্ট। ডিজিজ সিভিয়ারিটি বাড়বে, পাশাপাশি বয়সটা কমে আসবে। আচ্ছা, নেক্সট আমরা যাব হলো যে রিডিউসড পেনিট্রেন্স। এটা কি? রিডিউসড পেনিট্রেন্স হলো যে আপনি এবং আপনার বন্ধু দুজনেরই একই জিনের সমস্যা, দেখা গেল আপনার ডিজিজ প্রকাশ পাইছে, কিন্তু আপনার বন্ধুর সেই ডিজিজটা প্রকাশ পায় নাই। অর্থাৎ সে ফেনোটাইপিক্যালি নর্মাল, কিন্তু জেনোটাইপিক্যালি কিন্তু নর্মাল না। অর্থাৎ তার পরবর্তী বংশধরে গিয়ে সে ডিজিজটা প্রকাশ পাইতে পারে। তাহলে এটাই হলো রিডিউসড পেনিট্রেন্স, এবং রিডিউসড পেনিট্রেন্সের পাশে লিখে রাখেন অটোজোমাল ডমিনেন্ট। আর এখানে একটা ছোট্ট নোট বলে দিই, কমপ্লিট পেনিট্রেন্স নামে আরেকটা টার্ম আছে, যেটা আপনারা লিখে রাখেন অটোজোমাল রিসেসিভ। আমাদের পরীক্ষায় অনেক সময় দেখা যায় আসে যে 50% রিডিউস পেনিট্রেন্স মানে কি? 50% রিডিউস পেনিট্রেন্স মানে হলো 50% মানুষের এটা প্রকাশ পাবে, আর 50% মানুষের সেটা প্রকাশ পাবে না। ফেনোটাইপিক্যালি সে নর্মাল, কিন্তু জেনোটাইপিক্যালি নর্মাল কিন্তু না, পরবর্তী বংশধরে সেটা গিয়ে প্রকাশ পাবে। আচ্ছা, নেক্সট আমরা আসি ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি। এটার কি? এটা হলো একই রকমভাবে সেম জিনের সমস্যা আপনার এবং আপনার বন্ধুর। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা অনেক সময় দেখবেন ফার্ম গেটে কিছু ভিক্ষুক, তার গায়ে অসংখ্য ধরনের ফাইব্রোমা, ছোটো ছোটো টিউমার, হ্যাঁ। তো তার যে জিনের সমস্যা কারণে এটা হয়েছে, দেখা গেল আপনার বন্ধুর একই জিনের সমস্যা, কিন্তু তার কিন্তু এত সিভিয়ার এক্সপ্রেশন না। তার দেখা গেল বডিতে মাত্র কিছু ছোট ছোট স্পট তৈরি হয়েছে। এই যে এক্সপ্রেশনের যে ভিন্নতা, এটাই হলো ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে আবার একটু বোর্ডে যাই। আমরা কিছু জিনিস আপনাদের টার্ম শিখব, একটু দেখেন। আমি এখানে 3 ধরনের ক্রোমোজোম আঁকব, 3 ধরনের ক্রোমোজোম সেখানে আঁকছি। কয়েকটা টার্ম আপনাকে এখানে ক্লিয়ার রাখতে হবে। প্রথমত, যে আপনি জানেন এটা ফাদার, এটা মাদার, এটা ফাদার, এটা মাদার, এটা ফাদার, এটা মাদার। আচ্ছা, এরপরে আমরা যদি একটা জিন এর কথা চিন্তা করি, আমরা ইউজুয়ালি যেহেতু বইপত্রে বেশি জিন প্রকাশ করা হয়, টল যেটা লম্বা এবং ছোট, এটাকে দিয়েই বইপত্রে আমরা দেখতে পাই, তাহলে এটাকে আমরা রাখি হাইট জিন, যেটা এটা টল, এটা, তারপরে আবার দুইটাই শর্ট, আবার দিলাম আমরা একটু যদি কারেকশন করি, দুইটা টল দিলাম, তারপরে এইটা দিলাম, আর এই পাশে দিলাম দুইটাই শর্ট। তাহলে একটু খেয়াল করে দেখেন, এই দুজনের জিন দুইটাই লম্বা,
এই দুজনেরটা দুইটাই খাটো, আর এখানে কি দাঁড়ালো, একটা লম্বা একটা খাটো। আচ্ছা, এবার আমরা আসি তিনটা ছোট্ট ছোট্ট শব্দ, একটা হলো হোমোলোগাস, হোমোলোগাস, একটা হলো হোমোজাইগাস, আরেকটা হলো হেটারোজাইগাস। আচ্ছা, এই তিনটার ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োগ করতে হবে। তাহলে কীভাবে প্রয়োগ করব একটু খেয়াল করেন। হোমোলোগাস জিনিসটা কি? এটা হলো বাবার কাছ থেকে ক্রোমোজোম এবং মায়ের কাছ থেকে যে ক্রোমোজোম আসছে এটাই হলো হোমোলোগাস। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটা হলো হোমোলোগাস। আচ্ছা, ঠিক আছে। তারপর কি লিখব? এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? এটা আপনারা জানেন। হোমোজাইগাস মানে হলো দুইটা জিন একই রকম, আর হেটারো মানে হলো দুইটা জিন একই রকম না উল্টা। তাহলে এটাকে আমরা লিখতে পারি হেটারোজাইগাস। আচ্ছা, এবার আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই যে দুইটা জিন লম্বা, এর পরবর্তী বংশধর সাধারণত কি হওয়া উচিত? লম্বা হওয়া উচিত। একই রকমভাবে এখানে দুইটা জিন খাটো, এর পরবর্তী বংশধর কি হওয়া উচিত? তার খাটো হওয়া উচিত। কিন্তু এখানে কি হবে? এখানে কি হবে? এখানে তো দেখতে পাচ্ছি একটা লম্বা একটা খাটো, একটা লম্বা একটা খাটো। তাহলে এখানে হয় হইতে পারে সে লম্বা অথবা সে হইতে পারে খাটো। তাহলে আমরা যদি নিচে এটাকে একটু টানি, এরকম একটা অবস্থা, এরকম একটা হয় লম্বা তাহলে খাটো। যদি লম্বা হয়, যদি লম্বা হয় তাহলে এটাকে আমরা কি বলবো? যদি লম্বা হয় তাহলে এইটি হলো প্রকট, মানে ডমিনেন্ট, তাই তো? এইটি হলো ডমিনেন্ট। আর যদি খাটো হয় তাহলে এই ছোট টি হবে ডমিনেন্ট। আচ্ছা, যে কোনো একজনের এক্সপ্রেশনটা অবশ্যই বেশি থাকবে। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে দুইজনকেই একসাথে এক্সপ্রেস করতে হবে একই রকমভাবে। এই লম্বার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে দুইজনকেই একসাথে এক্সপ্রেস করতে হবে, অর্থাৎ এরা হলো রিসেসিভ, রিসেসিভ। এটা হলো ডমিনেন্ট, আর এইটা হলো রিসেসিভ, রিসেসিভ। তাহলে এই যে দুইটা ছোট শব্দ, একটা ছিল হোমোলোগাস আর একটা এটা হলো হেটারোজাইগাস। এর ক্ষেত্রে কি হবে? হোমোলোগাস কি বলেছিলাম? একটা বাবার কাছ থেকে আসছে, একটা মায়ের কাছ থেকে আসছে, তাহলে সে হলো হোমোলোগাস, সমস্যা নাই, হোমোলোগাস। এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? জিন আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা একটা খাটো, তাহলে এটাকে আমরা বলবো হেটারোজাইগাস। একই রকমভাবে যদি এটা আমরা বর্ণনা করি তাহলে কি দাঁড়াবে? আপনারা যদি একটু চেষ্টা করেন, এটা হোমোলোগাস বলতে পারবো? হ্যাঁ, পারবো। এটা কি হোমোজাইগাস না হেটারোজাইগাস? এটা আমরা বলবো হোমোজাইগাস, কারণ দুইটা টি একই রকম। আর সেটা কি বলবো? রিসেসিভ না ডমিনেন্ট? এটা হলো রিসেসিভ। ডমিনেন্ট কোন জায়গায়? এই জায়গাটায়। একটা যে কোনো একজনকে ডমিনেন্ট করে সে লম্বা হবে, অথবা যে কোনো একজনকে ডমিনেন্ট করে সে খাটো হবে। কিন্তু এই দুইটার ক্ষেত্রে কি? দুইজনকে এক্সপ্রেস করতে হবে। আচ্ছা, এই হলো একটা বেসিক কথাবার্তা। তাহলে একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন অটোজোমাল ডমিনেন্টের বৈশিষ্ট্যগুলো শিখব, তাহলে দেখেন তো এখানে ডমিনেন্ট, অটোজোমাল ডমিনেন্ট, তাহলে কি আসবে? হেটারোজাইগাস। হেটারোজাইগাস হলো ডমিনেন্ট, আর অটোজোমাল রিসেসিভে আসবে হলো এই হোমোজাইগাস। সেটা হলো অটোজোমাল রিসেসিভ। এটা মনে রাখার জন্য বৈশিষ্ট্য আরেকটা আমরা পেয়ে গেলাম। তাহলে অটোজোমাল ডমিনেন্টে আমরা টোটাল প্রায় 5টা বৈশিষ্ট্য পেয়ে গেছি। কী কী? একটা হলো প্লিওট্রফিজম, তারপর ছিল অ্যান্টিসিপেশন, রিডিউস প্যানিটেন্স, ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি, আর সাথে হলো হেটারোজাইগাস। আচ্ছা, এরপরে আমরা আরও দুইটা স্পেসিফিক টার্ম আছে, একটা হলো মোজাইসিজম আর একটা হলো কাইমেরিজম। মোজাইসিজম এবং কাইমেরিজমের মধ্যে আমরা যদি একটু বোর্ডে যাই তাহলে দেখেন, মোজাইসিজম দেখতে পাচ্ছেন এখানে স্পার্ম ওভাম দুজন মিলে তৈরি করলো জাইগোট, এবং এই জাইগোটের মধ্যে ছোট্ট একটা মিউটেশন হয়ে গেছে। মিউটেশন কি সেটা আমরা বলবো, এটা অবশ্যই খারাপ জিনিস। মিউটেশন হয়েছে, দেখেন যে কিছু মিউটেন্ট জিন আর কিছু ভালো জিন, যে ভালো ক্রোমোজোমগুলো আছে
যে ভালো ক্রোমোজোমগুলো আছে এখানে ক্রোমোজোম সংখ্যা হলো 46, আর যে খারাপগুলো আছে সেগুলো ক্রোমোজোম সংখ্যা হলো 47। এই যে একটা মানুষ দেখেন, এটাকে একটা যে ছবি দিয়েছে, ভালো এবং খারাপ দুইটা কিন্তু সমন্বয় করে বোঝাতে চেষ্টা করেছে। এবং আপনাকে এখানে কি মনে রাখতে হবে? আপনাকে মনে রাখতে হবে, দেখেন সেল লাইন কিন্তু দুই রকম, সেল লাইন কিন্তু বুঝতেই পারছেন দুই রকমের সেল লাইন কিন্তু হয়ে গেছে। এটা কোত্থেকে আসছে? একটা সিঙ্গেল জাইগোট থেকে আসছে। এই হলো একটা সিঙ্গেল জাইগোট। আচ্ছা, তাহলে দুই রকমের সেল লাইন পাইলাম এবং একটা সিঙ্গেল জাইগোট থাকে। আর কাইমেরিজম জিনিসটা কি? এটা আপনারা দেখছেন ট্রু হার্মাফ্রোডাইটস। এখানে জাইগোট কয়টা? এখানে হলো জাইগোট দুইটা। ট্রু আমরা সচরাচর যাদেরকে বাইরে অনেক সময় থার্ড জেন্ডার হিসেবে বলি, এই হলো ট্রু জাইগোট। ফিউশন অফ টু জাইগোট এবং একটা সিঙ্গেল এমব্রায়ো তৈরি করে, সেটা হলো ট্রু হার্মাফ্রোডাইটস। আচ্ছা, আমরা এই ছবিটা পড়ে ফেলছি অলরেডি, যে হোমোজাইগাস, হেটেরোজাইগাস, ডমিনেন্ট জিন, রিসেসিভ জিন। আমি এগুলো ছবি আকারে দেখালাম। আপনারা যদি এখন একটু প্র্যাকটিস করেন তাহলে এটাকে কি বলবেন? দেখেন, বলেন তো। দুইটাই লম্বা টি আছে, দুইটা ক্রোমোজোম আছে, একটা বাবা থেকে একটা মা থেকে, তাহলে এটা কি বলবো? হোমোলোগাস। তারপর কি বলবো? হোমোজাইগাস বলবো না হেটেরোজাইগাস বলবো? আমরা এটাকে হোমোজাইগাস বলবো। একই রকমভাবে এখানে আসি, হোমোলোগাস, হেটেরোজাইগাস। আমরা কি ডমিনেন্ট বলবো না রিসেসিভ বলবো? এটাকে আমরা ডমিনেন্ট বলবো, কারণ এখানে লম্বা হইতে হলে একে ডমিনেন্ট হইতে হবে, আর অথবা যদি খাটো হইতে হয় তাহলে একে ডমিনেন্ট হইতে হবে। এর ক্ষেত্রে কিন্তু এই ঝামেলা নাই, এটা দুজনে কিন্তু আসবে, আইসা দুজনেই প্রকাশ পাবে, সেই জন্য এদেরকে আমরা বলবো রিসেসিভ। এইটা আর এইটা সেম। আচ্ছা, আমরা এরপরে চলে যাব নেক্সট টপিকে। আমরা এরপরে যাব তাহলে ক্রোমোজোম কি, জিন কি, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ছোট ছোট একটু ধারণা অবশ্যই আছে। এবং ক্রোমোজোমের ক্ষেত্রে বেসিক কিছু কথাবার্তা এগুলো জানলেই চলবে। যেমন আপনারা জানেন ইতিমধ্যে যে প্রত্যেকটা হিউম্যানের 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া হলো অটোজোম আর 1 জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তো ক্রোমোজোমের একটা ইম্পর্টেন্ট জায়গা হলো এই সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যেমন এটা হলো মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, দেখতে পাচ্ছেন ক্রোমোজোমের লেয়ার, এবং সেটাও খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনাদের একটু দেখবেন। তারপরে হলো অ্যাক্রোসেন্ট্রিক, আর আরেকটা হলো টেলোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, আরেকটা হলো টেলোসেন্ট্রিক। তো আমরা আপনাদের এখন আরেকটা বিষয় একটু দেখানোর চেষ্টা করব। শর্ট আর্ম, আরেকটা হলো লং আর্ম। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই একটা ক্রোমোজোমের এইটা হলো শর্ট আর্ম, যেটাকে পি বলে, আর এটা হলো কিউ, লং আর্ম। এখন কিছু সাংকেতিক ভাষা আছে, মনে করেন এই এটা দ্বারা কি বুঝায়? এটা কিন্তু পূর্বে এভাবে আসতো। এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝায় হলো এই 12 মানে হলো 12 নম্বর ক্রোমোজোম, পি মানে হলো শর্ট আর্ম, 12 নম্বর ক্রোমোজোমের শর্ট আর্ম। তারপরে এই 12 দিয়ে কি বোঝায়? এই 12 দিয়ে বোঝায় হলো যে রিজিয়ন। কত নম্বর রিজিয়ন? 12 নম্বর রিজিয়ন। আচ্ছা, এরপরে হলো দেয়া আছে 11। এই জায়গাটা কিভাবে পড়বেন মনে রাখার জন্য আপনি দশমিকের পরে আমরা কি করি? ভেঙে ভেঙে করি 1 1। তাহলে এই হলো 1 হলো ব্যান্ড, এটা হলো সাব ব্যান্ড। তাহলে আমি আবার যদি একটু লিখে আপনাকে দেখাই, একটা হলো নাম্বার, ক্রোমোজোম নাম্বার, পি মানে হলো শর্ট আর্ম, তারপরে এই যে 12 যেটা দেখছেন এটা হলো রিজিয়ন, তারপরে 1 হলো ব্যান্ড, আরেকটা হলো সাব ব্যান্ড। এই হলো ক্রোমোজোম নিয়ে কথাবার্তা। এখন আমরা এই ক্রোমোজোম অ্যানালাইসিস কেন করি? ক্রোমোজোম অ্যানালাইসিস করি আমরা কয়েকটা কারণে, যেমন মেটারনাল রিটার্ডেশনের কারণে, তারপরে সেক্স ডিটারমিনেশন, কনজেনিটাল ম্যালফরমেশন, প্রিন্যাটাল ডায়াগনোসিস, এই কয়েকটা কারণে আমরা এই ক্রোমোজোমাল অ্যানালাইসিসটা করার প্রয়োজন হয়। আচ্ছা, আমরা এরপরে যাই তাহলে জিন। জিন নিয়ে এর আগে আমি ছোট্ট করে একটু বলেছিলাম, অতটুকুই, যেটা আমাদের এই 23 পেয়ার অফ ক্রোমোজোমে প্রায় 30,000 মতো জিন থাকে। তার মধ্যে দেখা যায় একটা বড় অংশ ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এবং সেই ইনঅ্যাক্টিভ জিনগুলোকে বলা হয় জাঙ্ক ডিএনএ, অথবা এক্সট্রাজেনিক ডিএনএ, অথবা রিপিটেটিভ ডিএনএ। আচ্ছা,
আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যাব হলো মিউটেশনের ক্লাসিফিকেশন। আমরা আচ্ছা, তো আমরা এর পরবর্তী টপিক, আমাদের বেশ কিছু ছোট ছোট কিছু টপিক আছে, সেটা আলোচনা করব। আর যেখান থেকে প্রশ্ন সবসময় থাকেই, ওখানে একটা বোঝানোর প্রক্রিয়া আছে, পাশাপাশি আপনাদের মুখস্থ করারও একটা বিষয় দাঁড়াবে, আমি দেখাই দিব। তো এই ছোট টপিকগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো মিউটেশন। তো মিউটেশন সম্পর্কে আগে একটা ছোট্ট করে বেসিক ধারণা দেই। এই যে আমরা পূর্বজন্ম থেকে এখন পর্যন্ত এই শতাব্দীর মানুষজনের যে একটা পরিবর্তন, আপনি যদি সায়েন্সের কথা চিন্তা করেন দেখবেন যে বিভিন্ন বিজ্ঞান বইয়ে দেয়া আছে মানুষের আদি একটা জায়গা ছিল, বানরের সাথে তুলনা করে আস্তে আস্তে সেটা মানুষ হচ্ছে। এটাকে একটা মিউটেশনের প্রক্রিয়া বলতে পারেন। এবং একটা জাতি থেকে আরেকটা জাতিতে যে রূপান্তর প্রক্রিয়াটা হয়, এই যে মনে করেন যে আদিমকালে মানুষজন যেই পরিস্থিতিতে ছিল বা যেই বৈশিষ্ট্য বা যেই ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেটা আস্তে আস্তে এই সভ্যতার পর্যায়ে এসে এই যে একটা পরিবর্তন, দ্যাট ইজ মিউটেশন, যদি আমি ছোট করে বোঝানোর ইয়াতে বলি। আর আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। মনে করেন যে বাবা ছিল খুব ফরেজগার মানুষ, হ্যাঁ, খুব হুজুর ফরেজগার মানুষ, কিন্তু ছেলে হইছে মনে করেন যে চোর। এই যে একটা প্রক্রিয়া, এইটা এক ধরনের মিউটেশনের সাথে আপনি সামঞ্জস্য করতে পারেন। তো সাধারণত দেখা যায় বেশিরভাগ মিউটেশনগুলো খারাপ। আর আমরা যদি প্যাথোলজির ভাষায় যদি আসি, এই যে ক্যান্সারের যে প্রক্রিয়াটা আপনারা দেখতে পান, এটা মিউটেশনের ফলেই কিন্তু একটা বিশাল বড় কারণ। আর আমরা জেনেটিক্সে এখানেও মিউটেশনগুলোতে যেই জায়গাগুলোতে হবে, এইখানে দেখা যায় যে ক্রোমোজোমের যেই সমস্যাগুলো দেখা যায়, বা বিভিন্ন এই যে আপনারা যেটা দেখেন ডাউন সিনড্রোম বা টার্নার সিনড্রোম বা ক্লেনফেল্টার সিনড্রোম, এগুলো সবগুলোই মিউটেশন প্রক্রিয়ারই ফল। আচ্ছা, আমি যদি এবার একটু বোর্ডে যাই, কিছু বেসিক কথাবার্তা বলি, তারপরে আমরা মিউটেশনের দিকে আবার আসব। আপনারা জানেন জিনের মধ্যে ATG, তারপরে CGA, এরকম কিছু সিকোয়েন্স থাকে, হ্যাঁ। তো এরা প্রত্যেকেই তিনটা করে থাকে, এদেরকে বলা হয় কোডন। এই প্রত্যেকে তিনটা করে থাকে, এদেরকে বলা হয় কোডন। আর সিঙ্গেলভাবে যদি ধরি তাহলে এদেরকে বলা হয় প্রতিটা হলো কোড। আচ্ছা, আপনারা এটাও জানেন যে আমি যদি এখানে দেখাই, এটার সাথে যুক্ত হয় টি, তাহলে টি এর সাথে একই রকমভাবে, জি এর সাথে হলো সি। এটা আপনারা ছোটোবেলায় দেখে আসছেন। আচ্ছা, এইটা পারস্পরিক একটা বন্ডিং তারা তৈরি করে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা এই বিষয়টা জানলাম। এখন আমরা মিউটেশনের ক্লাসিফিকেশনের দিকে যাই। আচ্ছা, দুই ধরনের ভাগ করা হয়, একটা হয় পয়েন্ট মিউটেশন, আরেকটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। তাহলে কি বললাম, একটা হলো পয়েন্ট মিউটেশন, আরেকটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। তো পয়েন্ট মিউটেশন যেটা আছে, এটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। একটা হলো সাবস্টিটিউশনাল মিউটেশন, আর দুই নাম্বারটা হলো ফ্রেম শিফট মিউটেশন। এই সাবস্টিটিউশনাল মিউটেশন যেটা আছে, এটা একটা বড় এক্সাম্পল হলো সিকেল সেল অ্যানিমিয়া। বড় এক্সাম্পল হলো একটা হলো সিকেল সেল অ্যানিমিয়া। আর ফ্রেম শিফটের মধ্যে যেটা আছে সেটা হলো একটা হলো ইনসারশন, আরেকটা হলো ডিলিশন। আরেকটা হলো ডিলিশন। তো আমার এখানে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই সিকেল সেল অ্যানিমিয়াটা একটু দেখা, আর এখানে ইনসারশন এবং ডিলিশন কিভাবে হয় এই জায়গাটা একটু দেখা। তাহলে আমরা আপনাদের যদি একটু দেখাই যে সিকেল সেল অ্যানিমিয়াতে কি ঘটনাটা ঘটে। এখান থেকে স্টেম থাকে প্রায়, আপনারা যদি প্রক্রিয়াটা জানা থাকে তাহলে যে স্টেমগুলো থাকে সেগুলো মনে রাখতে অনেক বেশি সুবিধে হবে। আমি তাহলে কোডনগুলো একটু আঁকাই এই জায়গাটাতে।
একটু খেয়াল করেন, আমরা দেখাচ্ছি হলো সিকেল সেল অ্যানিমিয়া, যেটা হলো সাবস্টিটিউশনাল মিউটেশন। দেখেন, একটা নর্মাল ডিএনএ সে মিউটেশন হয়ে যাচ্ছে। কিভাবে হবে? সিকোয়েন্সগুলা, কোডনের সিকোয়েন্সগুলো আমরা একটু খেয়াল করি। তো আপনি এখন বলেন এই জি, এটার করসপন্ডিং কে আসবে? এটার করসপন্ডিং আসবে হলো সি। আচ্ছা, এর করসপন্ডিং কি আসবে? টি। আর এই জি সি, তাহলে এই হলো একটা নর্মাল ডিএনএর কোডনের সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এইটা মিউটেশন হয়ে কি সমস্যা দাঁড়ায়? আমরা যদি এটাকে ডিএনএ দিলাম, এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া হবে হলো আরএনএ। আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষণ হয়ে একটা প্রোটিন নাম তৈরি করবে। কি তৈরি করে? এটার নাম হলো গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক, এটা একটা প্রোটিন। তাহলে ডিএনএ থেকে এই নর্মাল সিকোয়েন্স অনুযায়ী যদি হতো সাধারণত, তাহলে কি দাঁড়াইতো? এখান থেকে হয়তো জি এ জি, এখান থেকে আরএনএ হতো, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতো গ্লুটামিক অ্যাসিড। এখন যদি মিউটেশন হয় তাহলে কি দাঁড়াবে? আমি আপনাদের সেটা একটু দেখাচ্ছি। সমস্যাটা কোন জায়গায় হবে একটু খেয়াল করে দেখেন। আমি এটা দিলাম, এই সমস্যাটা হবে এইখানে, সাবস্টিটিউশনাল মিউটেশন। এই এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চেঞ্জ হয়ে কি দাঁড়াবে? এর জায়গায় আসবে হলো টি, আর বাকি সব ঠিক থাকবে। এখন আপনি আমাকে বলেন জি এর সাথে করসপন্ডিংকে আপনি জানেন সি, টি এর সাথে করসপন্ডিংকে এ, জি এর সাথে সি। তাহলে একটু দেখেন তো, চেঞ্জ হয়ে গেল না? এইটা আর এইটা এখানে চেঞ্জ হয়ে গেল না? তাহলে এইটা হলো একটা মিউটেশন। তাহলে এইখান থেকে একটা আরএনএ তৈরি হবে। কি হবে? জি ইউ জি। তাহলে এইটা পরিবর্তে চলে আসলো ইউ। নেক্সট, তাহলে যে প্রোটিন তৈরি করবে আরএনএ, সে কি হবে? ভ্যালিন। এই হলো চেঞ্জ। আপনাদের স্টেমে বারবার যেটা আসে, জি এ জি থেকে কি হয়? জি ইউ জি। আর গ্লুটামিক অ্যাসিড এই প্রোটিন থেকে পরিবর্তন হয়ে কি হয় সিকেল সেল অ্যানিমিয়াতে? সেটা হলো ভ্যালিন। এই হলো সিকেল সেল অ্যানিমিয়ার এক্সাম্পল, এবং এখান থেকে স্টেমগুলো এভাবে থাকে। আমরা এবার চলে যাব যে ফ্রেম শিফট মিউটেশন বলেছিলাম, সেখানে ইনসারশন এবং ডিলিশন এই প্রক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করব। আমরা যদি নর্মাল একটা সিকোয়েন্স দেই, আপনাদের শিটে দেয়া আছে নর্মালটা, এ জি টি, তারপরে কি আছে সি জি এ, এটা একটা নর্মাল। আমি আগেই বলেছিলাম এরা প্রতিটা তিনটা করে থাকে, তিনটা করে থাকে। প্রথমে আমি যাব ইনসারশন। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন ইনসারশনে কি হয়। ইনসারশন মানে হলো আমি একটা কোড এখানে ভিতরে ঢুকায় দিব। কীরকম? মনে করেন এখানে আমি দিয়ে দিলাম টি, এখানে দিয়ে দিলাম টি। এরা প্রত্যেকটা কিন্তু একটা লাইনের মধ্যেই আছে। এখানে যদি টি দিয়ে দিই তাহলে চেঞ্জটা কি হয়ে যাবে একটু খেয়াল করেন। আগেই বলেছিলাম এরা কিন্তু তিনজন করে থাকবে। তাহলে এবার দেখেন এইখানে কিন্তু তিনজন শেষ, এইখানে কিন্তু তিনজন শেষ। তাহলে কি দাঁড়াবে? এটা এ টি জি, ঠিক আছে? এ টি জি, তাহলে এ বাকি থাকে। তাহলে এই যে লাস্ট কোডন সে পরবর্তী তিনের মধ্যে চলে যাবে। কি হবে তাহলে? এখান থেকে আসবে হলো টি, এ আসবে সি, এই হলো জি। তাহলে এইটা একটা কোডন তৈরি হবে, এইটা একটা কোডন তৈরি হবে। তাহলে এইভাবে যত যেতে থাকবে এর সাথে পুরোটাই চেইনটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো চেইনটাই
চেঞ্জ হয়ে যাবে, এবং দ্যাট ইজ এটা একটা মিউটেশন, যেটাকে আমরা বলি ইনসারশন, যেটা হলো ফ্রেম শিফট মিউটেশন। আচ্ছা, এবার আমরা একই রকমভাবে আবার আসি ডিলিশন। ডিলিশন বিষয়টা কি? ডিলিশন মানে বুঝতেই পারছেন, ডিলিট। ডিলিশন মানে হলো ডিলিট। তাহলে আগের মতো নর্মাল একটা সিকোয়েন্স অলরেডি দেয়া আছে, এরা তিনজন মিলে একটা কোডন তৈরি করে। এখন ডিলিট যদি হয় তাহলে আমি এখান থেকে একে ডিলিট করে ফেললাম, তাহলে সূত্র অনুযায়ী এ তো তিনজন লাগবে, তাহলে আরেকজন কোত্থেকে আসবে? এই যে সি এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে, পুরোটা যদি আমি একসাথে লিখি, এ টি, এইখান থেকে আসলো সি, তাহলে একই রকমভাবে সি এ পরের আরেকটা থেকে চলে আসবে অন্য একটা, তাহলে এখানে আরেকটা কোডন তৈরি করবে, এবং পুরো সিস্টেমটাতে কিন্তু এরকম একটা চেঞ্জ তৈরি হবে। এটাকে আমরা বলি হলো ডিলিশন। তাহলে এই হলো মিউটেশনের জায়গাটা। তাহলে আমি যদি একবার ছোট্ট করে বলি, মিউটেশনের যে পরিবর্তন, হ্যাঁ, জেনেটিক্যালি, তো এটা দুভাবে হয়। একটা হলো পয়েন্ট মিউটেশন, আর একটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। তো আমরা এতক্ষণ পড়লাম হলো পয়েন্ট মিউটেশন, যেটা হলো সাবস্টিটিউশনাল, যেটা এক্সাম্পল হলো সিকেল সেল, আর যেটা ফ্রেমশিট মিউটেশন সেটা হলো ইনসারশন, আর একটা হলো ডিলিশন। আচ্ছা, এরপরে নেক্সট হেডিং যেটা হলো ক্রোমোজোমাল মিউটেশন। এটার নিয়ে যে এক্সাম্পল দেওয়া আছে স্ট্রাকচারাল, তারপর নিউমেরিক্যাল, এটার পুরো ডিটেলসটা আমরা পরবর্তী ক্লাসিফিকেশনে গিয়ে পড়ব, আপনারা একটু দেখেন। আচ্ছা, আমরা নেক্সট যদি যাই, এই ছবিগুলো এখানে দেওয়া আছে আপনাদের পড়ার সুবিধার্থে, খুব সুন্দরভাবে লেকচার শিটে দেওয়া আছে। নেক্সট ক্লাসিফিকেশনের মধ্যে আসবে হলো যে ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ। তো তিন ভাগে ক্লাসিফিকেশনটা করা হয়েছে রবিনসে। একটা হলো সিঙ্গেল জিন ডিসঅর্ডার। আমি যদি একটু আপনাদের সুবিধার্থে বোর্ডে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে জেনেটিক্সের এই ক্লাসগুলো সামনাসামনি করতে পারলে এত বেশি মজা পাওয়া যায়, মানে অন্যরকম একটা বিষয় থাকে। কিছু জটিল বিষয় আছে যেটা আপনার ইন্টারাকশনের মাধ্যমে করতে হয় এবং বুঝাতে সেটা অনেক বেশি ইজি হয়। আর অনলাইনে অলওয়েজ একটা বিষয় থাকে, আসলে একটু জটিল জিনিস বোঝাতে গেলে সেটা একটু তালগোল পাকিয়ে যায় আপনাদের বোঝার ক্ষেত্রে। তো যাই হোক, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় আমাদের এখানে এসে ক্লাস করার, অবশ্যই ক্লাসগুলো করবেন এবং দেখবেন যে অনেক ফার বেটার এনজয় করছেন এই ক্লাসগুলো। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করছি অনলাইনে আপনাদের যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমরা সেভাবেই করছি। আপনার হাতে আছে লেকচার শিট আছে, আপনার কাছে বই আছে, এবং ক্লাসগুলো চেষ্টা করছি আমরা যতটুকু আপনাকে ধরিয়ে দেওয়া যায়। তবে কখনোই অনলাইনের সাথে অফলাইনের ক্লাস মিলবে না, সেটা অফলাইনের ক্লাসগুলো অনেক বেশি চমকপ্রদ হয় এবং অনেক নতুন বিষয়গুলো আসলে সামনে বের হয়ে আসে আপনাদের সাথে কনভারসেশনের ফলে। তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজ। তো এক নম্বরে যেটা হলো সিঙ্গেল জিন ডিসঅর্ডার। 2 নাম্বার হলো ক্রোমোসোমাল ডিসঅর্ডার। 3 নাম্বার হলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। এবং সামনাসামনি যেটা হয়, এই জিনিসগুলো একদম আপনার মাথায় গেঁথে যায়, কারণ আমি আপনাকে জিজ্ঞেস করি, আমি বারবার বলি, এবং তখন যখন আপনি ক্লাসরুম থেকে বের হবেন প্রায় দেখা যাবে 80% পড়া আপনার মাথায় আছে। বাসায় গিয়ে 1 থেকে 1.5-2 ঘন্টা সময় দিলে কিন্তু এই জিনিসটা পুরোটা আয়ত্তে চলে আসে। সিঙ্গেল জিন ডিসঅর্ডার, আপনারা শুরুতেই আমি বলেছিলাম যে সিঙ্গেল জিন সমস্যা ডিসঅর্ডার এটা 2 রকম। একটা হলো মেন্ডেলের সূত্র মেনে চলে, আর একটা হলো মেন্ডেলের সূত্র মেনে চলে না। যারা মেনে চলে তাদেরকে বলা হয় ক্লাসিক্যাল, আর যারা মেনে চলে না তাদেরকে বলা হয় নন ক্লাসিক্যাল। একদম শুরুতে বলে আসছি। ক্লাসিক্যাল তাহলে কারা? ওই যে অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স-লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভ। আর নন ক্লাসিক্যাল কারা? 4টা বলেছিলাম, ট্রিপলেট রিপিট মিউটেশন, মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স, হ্যাঁ, জেনোমিক মোজাইসিজম, আর একটা হলো গোনাডাল মোজাইসিজম আর জেনোমিক ইমপ্রিন্টিং। তো এই সিঙ্গেল জিনের মধ্যে তাইলে আবার 2 রকম। একটা হলো ক্লাসিক্যাল, যেটা অলরেডি ডেসক্রিপশানে আমি বলে ফেলছি, আরেকটা হলো নন ক্লাসিক্যাল। আচ্ছা, ক্রোমোজোমের মধ্যে আসি। ক্রোমোজোমালের মধ্যে আমরা যদি যাই তাহলে সেক্ষেত্রে 3 ধরনের। একটা হলো নিউমেরিক্যাল, আমরা যদি একটু দেখি
বোর্ডে একটু আসেন, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন, একটা হলো নিউমেরিক্যাল মানে হলো সংখ্যাগত সমস্যা। ক্রোমোজোম আমরা জানি যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে এই সংখ্যাগত সমস্যা যেটা, সেটাকে আমরা বলবো নিউমেরিক্যাল। আচ্ছা, 2 নাম্বার দেখেন স্ট্রাকচারাল, মানে হলো ভেতরে যদি স্ট্রাকচারে কোনো সমস্যা হয় জিনে, এই যে ডিলিশন, অলরেডি কিন্তু আপনি একটু আগে দেখে আসছেন ডিলিশন কিভাবে হয়, ইনসারশন কিভাবে হয়। এখানে আরও পাশাপাশি আছে রিং ক্রোমোজোম, ট্রান্সলোকেশন, আইসোক্রোমোজোম, এই যে কয়েকটা ভাগে দেওয়া আছে, এরা ক্রোমোজোমের ভেতরে স্ট্রাকচারের সমস্যা। আচ্ছা, গেল। আর কি সমস্যা? সেল লাইনের সমস্যা, ডিফারেন্ট সেল লাইন। অলরেডি আমরা কিন্তু প্রথমে পড়ে আসছিলাম, একটা হলো মোজাইসিজম, একটা হলো কাইমোরিজম, মনে আছে? সিঙ্গেল জাইগোট থেকে হয় বা ডাবল জাইগোট থেকে হয়, এই জায়গা। তাহলে আমি আবার ক্লাসিফিকেশনে আসি। তাহলে সংখ্যাগতভাবে একটা সমস্যা। এখন আপনিই বলেন যে ক্রোমোজোম তো 2টা ধরনের আছে, একটা হলো অটোজোম, একটা হলো সেক্স ক্রোমোজোম। তাহলে তাহলে কোন জায়গাটাতে সমস্যা হবে, সেটা একটা ভাগ চলে আসবে। আরেকটা হবে যে একটা ক্রোমোজোমের সমস্যা হবে নাকি মাল্টিপল ক্রোমোজোমের সমস্যা হবে। তাহলে আমরা ভাগটা একটু দেখে নিই। সংখ্যাগত সমস্যা, এরপরে আমরা করেছি অ্যানিওপ্লয়েডি, আর একটা হলো পলিপ্লয়েডি। মানে অ্যানিও মানে হলো গেইন অর লস একটা ক্রোমোজোম, আর পলিপ্লয়েডি মানে হলো একাধিক। তো সাধারণত দেখা যায় এই পলিপ্লয়েডি এরা আলোর মুখ দেখে না। আচ্ছা, আমরা তাহলে আবার এখানে আসি। অ্যানিওপ্লয়েডি তার মানে একটা যোগ হবে অথবা একটা মাইনাস যাবে। এখন সেটা পরবর্তী কোশ্চেন যে এটা কি সেক্স ক্রোমোজোমে হবে নাকি অটোজোমে হবে। যদি অটোজোমে হয় তাহলে এটাকে একটা ভাগে ভাগ করছি অটোজোম, আর যদি সেক্স ক্রোমোজোম হয় তাহলে সেটা আরেকটা ভাগে ভাগ করেছি। এরপরে 2টার মধ্যে আবার ভাগ করা হয়েছে মনোজমি, তারপরে ট্রাইজমি, আর একটা হলো টেট্রাজমি। মনোজমি, ট্রাইজমি, এবং প্রতিটাই কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে নিউমেরিক্যালের 3টা জায়গা চলে গেলাম। একটা হলো সংখ্যাগত, 2 নম্বরে সেটাকে আবার ভাগ করেছি আমরা নিউমেরিক্যালের ভেতরে যে একটাতে সমস্যা নাকি মাল্টিপলের সমস্যা, এইভাবে ভাগ করেছে। একটাতে যদি সমস্যা হয় তাহলে কোন জায়গাতে সমস্যা, অটোজোমের সমস্যা নাকি সেক্স ক্রোমোজোমের সমস্যা। ঠিক আছে? আচ্ছা, গেল। এইবার আমরা যাব যে স্ট্রাকচারের মধ্যে ডিলিশন, ইনসারশন অলরেডি আমরা জানেন, কিন্তু ট্রান্সলোকেশন এটা আপনাকে একটু ডিটেলস পড়তে হবে। ট্রান্সলোকেশনের মধ্যে একটা হলো রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন, আর একটা হলো রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। আপনি দেখেন লাল কালি দিয়ে আমি সুন্দর করে দিয়ে রাখছি। রিসিপ্রোকালটা হবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যেটা হলো আপনার ক্রোমোজোম 9 এবং 22 সাধারণত একটু বেশি পাওয়া যায়, সেজন্য এটাকে এক্সাম্পল হিসেবে এখানে নিয়ে আসছে। আর রবার্টসনিয়ান সাধারণত পাওয়া যায় ক্রোমোজোম 13 এবং 14। এখন আমরা এটা ছোট্ট একটু ডেসক্রিপশান পড়ব, জায়গাটাতে আসলে কি হয়। আচ্ছা, আর লাস্ট ওয়ান যে মাল্টিফ্যাক্টোরিয়াল, জেনেটিক ডিজিজ, সিঙ্গেল জিন ডিসঅর্ডার গেল, তারপর হলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি গেল, লাস্টে হলো মাল্টিফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাল্টিফ্যাক্টোরিয়ালের মধ্যে কি দাঁড়াবে, সেখানে বিষয়টা কি সেটা আমরা পড়ব, তারপর আমরা চলে যাব ট্রান্সলোকেশনের জায়গাটা। মাল্টিফ্যাক্টোরিয়াল মানে হলো কোনো মানুষের জিনগত কিছু সমস্যা আছে, মিউটেশন আছে, কিন্তু সে প্রকাশ পাচ্ছে না। যদি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর তার সাথে যোগ হয় তাহলে সে প্রকাশ পাবে। এটা হলো মাল্টিফ্যাক্টোরিয়াল। তাহলে এর মধ্যে কি কি আছে দেখেন। কনজেনিটাল কিছু ম্যালফরমেশন আছে, ক্লেফট লিভ, ক্লেফট প্যালেট, কনজেনিটাল যে হিপে কোনো সমস্যা, ডিসলোকেশন, কনজেনিটাল হার্ট ডিজিজে কিছু সমস্যা, এগুলো হলো মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডারের মধ্যে চলে যাবে। আচ্ছা, কিছু কোশ্চেন আমরা দেখেন মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, এটা এক্সাম্পলগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু অ্যান্সারগুলো পারা সম্ভব। এখানে কিছু কোয়েশ্চেন ওভাবে সেট করা ছিল। ট্রান্সলোকেশন আমরা একটু আগে বলেছিলাম, এটা পড়বো। একটা হলো রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, আর একটা হলো রিসিপ্রোকাল ট্রান্সলোকেশন, দুভাগে ভাগ করা আছে, রিসিপ্রোকাল আর একটা হলো রবার্টসনিয়ান। তাহলে আমরা কমনলি পাই হলো এটা 9 এবং 22 নম্বর, এছাড়াও আপনার 11-12তে কিন্তু হতে পারে। এখন সিএমএল এই জায়গাতে কেন বেশি, আমরা একটু বোর্ডে যাই, এই জায়গাতে একটু বেশি ফোকাস করা হয়েছে। রিসিপ্রোকাল ট্রান্সলোকেশনে কি হয় আপনারা
গুগলে একটু সার্চ দিবেন রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। আমরা কয়েকটা যোগ করেছি, আপনি সেখানে যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু একদম বিষয়টা এই পড়ানোর সাথে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটু দেখেন যে এই যে ক্রোমোজোম আমরা যদি একটু দেখি, একটু খেয়াল করে দেখি, একটা সবুজ কালে দিলাম, একটা নীল কালে দিলাম। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন যে এটাকে যদি আমরা 9 নাম্বার ক্রোমোজোম ধরি, এটা হলো 22 নাম্বার ক্রোমোজোম সিএমএল হওয়ার জন্য। আচ্ছা, এখানে 9 নাম্বার ক্রোমোজোমের যে জিনে একটা হলো ABL আর এটা হলো BCR, এই জিন দুইটা দায়ী এই রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন সিএমএল এর জন্য। আচ্ছা, কি হয়, এই জিনগুলো যেখানে থাকে, এই জায়গাতে থাকে, এখানে থাকে, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আচ্ছা আমরা ছবিতে চলে যাই, আপনাকে স্ক্রিনে যদি দেখাই, আসেন আমি এই দুইটা এঁকেছি এখানে, তাহলে এবার স্ক্রিনে দেখেন আরও সুন্দরভাবে বোঝা যাবে, কালারফুল দেয়া আছে। এই যে 9 নম্বরের যেই ABL জিনটা, সে চলে আসলো কোথায়, 22-এর এখানে লেগে গেল। আর এইখানে 22 নম্বরের যে BCRটা সে এখানে চলে আসলো। এইভাবে একটা হতে পারে। অথবা অথবা এই যে একটু দেখেন, এই ABL এবং BCR জিন দুজন একসাথে মিলে তারা কিন্তু আবার একটা ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাওয়া যেতে পারে সিএমএলে। এইভাবেও কিন্তু একটা অবস্থা তৈরি করতে পারে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে একজনের ক্রোমোজোমের একটা অংশ 9-টা 22-এ চলে যাচ্ছে, 22-এরটা 9-এ চলে যাচ্ছে, এটা হলো একটা রেসিপ্রোকাল ট্রান্সলোকেশন। আর সিএমএলে কি হতে পারে, এই ABL এবং BCR জিন দুজন একসাথে এসে ফিউজ করতে পারে। এখানে কিন্তু একসাথে এসে ফিউজ করে একটা ক্রোমোজোম সে তৈরি করেছে, এটাকে বলা হচ্ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম। আচ্ছা, ফিলাডেলফিয়া ক্রোমোজোম যদি পাওয়া না যায় তাহলে প্রগনোসিস খারাপ বলা হয় এই সিএমএল এর ক্ষেত্রে। এরপরে আমরা আসি রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। একটা দেখতে পাচ্ছেন একটা ক্রোমোজোমের, এটা হলো শর্ট আর্ম, এটা হলো লং আর্ম। তাহলে এখানে কি হয়, এখানে দুজনেরই শর্ট আর্ম যারা দুজন আছে তারা কিন্তু আলাদা হয়ে গেছে। এই যে লং আর্ম দুইটা কিন্তু একসাথে এসে জোড়া লাগছে, লং আর্ম দুইটা একসাথে এসে জোড়া লাগছে, এটাকে বলি আমরা রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন। আচ্ছা, ঠিক আছে, আমরা ফিলাডেলফিয়ার ক্রোমোজোম নিয়ে কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখব। তারপরে আমরা যাব হলো খুব গুরুত্বপূর্ণ একটা আরেক জায়গা বিষয়, সেটা হলো নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনের কিছু ট্রিক্স আছে, এই জায়গাটা আপনাকে একটু বুঝতে পারলে ভালো। তাহলে কেন 47টা ক্রোমোজোম, কেন 45টার ক্রোমোজোম, এই বিষয়টা আসলে জানা পসিবল হয়। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই নন ডিসজাংশন বিষয়টা কি। হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম ফেইল করে সেপারেট হতে, কখন, ডিউরিং মিওসিস। তাহলে আরেকটু যদি গুছায় বলি, ফেইলিউর অফ দ্য হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম টু সেপারেট ডিউরিং মিওসিস। তাহলে এবার আমি একটু ছবিতে দেখাই বিষয়টা কি হয়েছে। দেখেন তো, এখানে মিওসিস 1 আর একটা হলো মিওসিস 2, এবং নন ডিসজাংশন অলওয়েজ কিন্তু ফিমেইলে হয়, মিওসিস 1 মিওসিস 2। দেখেন এটা কিন্তু ঠিকভাবে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে। মিওসিস 1-এ ভাগ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, আর মিওসিস 2-তে কিন্তু সেম পরিমাণে থাকে। এটা আমরা ছোটোবেলায় পড়ে আসছি। তো এটাকে যদি আমরা ধরি, এক একটাকে আমরা যদি ওভাম ধরি, হয় এইটা ম্যাচিউর হয়ে আসতে পারে, অথবা এটা আবার যে কোনো একটা হতে পারে। এবং দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ক্রোমোজোম ডিস্ট্রিবিউশন ঠিক আছে। আচ্ছা, এখন সমস্যা কি হয়, সমস্যাটা আমি একটু দেখাই। এই যে দেখেন সমস্যা, এটা কিন্তু নর্মাল অবস্থা, এটা আমি সমস্যাটা এখানে নিয়ে আসছি। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এই যে 46 সে যে ভাগ হইল,
এখানে কিন্তু ঠিকমতো ছিল, সুন্দরভাবে ডিভিশন হয়েছিল, কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিকভাবে ডিভিশন হয় নাই। কি হয়েছে, এখানে একটা বেশি চলে গেছে, এরা চলে আসছে 24 আর এরা চলে আসছে 22, একটা কম হওয়ার কথা কিন্তু ছিল, এটাও 23, এটাও হয় নাই। আচ্ছা গেল, তাহলে কি হবে, এর পরের ধাপে ঠিক আছে, এটা ক্রোমোজোম বাড়বেও না কমবেও না, তারপরের ধাপ সে ঠিক রাখছে। তাহলে কি ঠিক রাখছে, এই 24টা থেকে 24টা দুভাগে ভাগে 24 এখানে চলে আসলো, আর এ 22 ছিল, 22 এবং 22 এও ঠিক রাখলো। এখন এরা প্রত্যেকে কিন্তু ওভাম, তো এরা যে কোনোটা স্পামের সাথে গিয়ে জাইগোট তৈরি করতে পারে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটু বোর্ডে যাই, যে কোনোটা স্পামের সাথে গিয়ে তৈরি করতে পারে। আমরা ধরে নিই যে এখান থেকে একটা নিয়ে আসি 24, এই 24 নিয়ে আসলাম, আর এখান থেকে নিয়ে আসি একটা 22, একজনকে নিয়ে আসলাম। তো সে জাইগোট পাকানোর জন্য একটা স্পাম যে আসে 23, অন্য রং দিয়ে আঁকলে ভালো হতো, 23, আর আরেকটা সুস্থ স্পাম এও 23। তাহলে এটা হলো স্পাম, এটা হলো ওভাম। তাহলে ইকুয়াল টু রেজাল্ট কী দাঁড়াবে, ইকুয়াল যখন জাইগোট হবে ইকুয়াল রেজাল্ট কী দাঁড়াবে দেখেন তো, 24 আর 23, তাহলে কত হইল, 47। একই রকমভাবে এটাতে যোগ করলে কত হবে, 45। ওই যে আমরা যে বলি ট্রাইজোমি মানে হলো 47, আর মনোজমিতে আসো হলো 45। এখন 47 এবং 45 এটা যদি আরেকটু বিশ্লেষণ করি, হ্যাঁ, কোথায় হবে, আসলে কোথায় হবে, তাহলে আমরা ধরে নিলাম, আচ্ছা থাক অত ডিটেলসে আজ যেতে চাচ্ছি না, যদি কখনো সুযোগ হয় সামনাসামনি করার, সেই জায়গাতে আমি অবশ্যই সেটা আলোচনা করেও আসছি এবং সামনেও সেটা করব। তাহলে আপাতত ধরে নিই যে এই ট্রাইজোমি হলো 47 আর মনোজমি হলো 45। তো এইখানে অটোজমিও ট্রাইজোমি হতে পারে। ট্রাইজোমি মানে হলো 3টা, ট্রাইজোমি মানে হলো 3 মানে কি দাঁড়াইলো, যে কোনো একটা ক্রোমোজোমের সংখ্যা কিভাবে হয় সেটা আমি যাচ্ছি না। 3 মানে হলো, মনে করেন যে 21 নম্বর ক্রোমোজোম, সেটা তো অটোজোম, 21 নম্বর ক্রোমোজোম তো অটোজোম। 21 নম্বর ক্রোমোজোম দেখা গেল এই জায়গাতে আছে 3টা, 21 21 21, এই 3টা থাকার কারণেই কিন্তু 46-এর জায়গায় 47 হয়ে গেছে, কিন্তু থাকার কথা ছিল কয়টা, 2টা। একই রকমভাবে সেটা 23 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রেও প্রযোজ্য। 23 নম্বর ক্রোমোজোমের ক্ষেত্রে যদি এটা হয় তখন সেটা হবে সেক্স ক্রোমোজোমের সমস্যা, আর 21 নম্বরে যেহেতু হয়েছে সেটা হলো অটোজোমের সমস্যা। একই রকমভাবে এইখানেও, তার মানে 46টা হওয়ার কথা ছিল, হয়েছে 45টা, থাকার কথা ছিল 22 23 23, কিন্তু আছে হলো 22 23। তার মানে যে কোনো একটা ক্রোমোজোম কম আছে, হইতে পারে সেটা আপনার 11 হইতে পারে, সেটা হইতে পারে 12 নম্বর ক্রোমোজোমটা কম থাকতে পারে, তো আমরা সেটা জানি না কোনটা কম আছে, তাহলে সেজন্য আমরা এটাকে বলি মনোজমি। সেটা আমাদের অটোজমি হইতে পারে, সেটা আমাদের সেক্স ক্রোমোজোমে হইতে পারে। তাহলে এক কথায় বলতে পারি যে অটোজোমাল ট্রাইজোমি, সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। আবার এখানেও বলতে পারি অটোজোমাল মনোজোমি, সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। যাই হোক, এটা যদি আরও সুন্দর করে বিস্তারিত বোঝাতে চাই তাহলে আমরা সামনাসামনি এটা যখন পড়ব তখন সেটা আমরা ডিটেলস খুব সুন্দরভাবে আলোচনা করব। তো নন ডিসজাংশন কেন হয়, এটার কিছু কজ আছে। বিশেষত ম্যাটার্নাল এইজ যদি বেশি হয় তাহলে এই নন ডিসজাংশনের প্রকোপটা অনেক বেশি বাড়ে। এছাড়া রেডিয়েশন, ডিলেড ফার্টিলাইজেশন, স্মোকিং, অ্যালকোহল, এই জায়গাগুলো অবশ্যই আছে, এটা আপনাকে মুখস্থ করতে হবে। তবে আমি যেই জিনিসটা আপনাদের বোর্ডে বুঝাইতে চাইলাম, এটার সাথে পরীক্ষা আসার সেভাবে কোনো সম্পর্ক নাই। পরীক্ষা আসে হলো এই জায়গাটা, যেহেতু বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং সেটা একটা ধারণা দিলাম মাত্র, আর ক্লাসে আমি খুব ভালো বোঝাই এই জায়গাটা, তখন সেটা করব, এতে অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠে, মনে রাখতে হয়তো আর একটু অনেকের খুব বেশি সুবিধা হয় জানার জন্য, আর এইটা হলো পরীক্ষার জন্য।
মেটার্নাল এইজ অলসো এফেক্ট কোথায় করে সেটা অলরেডি। আচ্ছা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবার পরীক্ষা রিলেটেড কিছু বিষয় আপনাদের দেখাই, যে যেমন একটু আগে বোর্ডে আমি যেটা আসলে করতে গিয়েছিলাম, অটোজোমাল মনোজোমি, অটোজোমাল ট্রাইজোমি, মানে 47টা করে ক্রোমোজোম। এই যে 21 দেয়া আছে, এটার মানে কি? মানে হলো এই 21 নম্বর ক্রোমোজোমই আসলে সমস্যা। কি সমস্যা? 3টা আছে। 21 নম্বর ক্রোমোজোম থাকার কথা ছিল দুইটা কেমনি? একটা মায়ের কাছ থেকে, একটা বাবার কাছ থেকে, কিন্তু সেখানে আরেকটা বেশি চলে আসছে। একই রকম এটাও 18 নম্বর ক্রোমোজোম 3টা, এ হলো এডওয়ার্ড। এটা কি? প্ল্যাটু, 13 নম্বর ক্রোমোজোম, এখানে 13 নম্বর ক্রোমোজোম, তার মানে 3টা। একই রকমভাবে সেক্স ক্রোমোজোমাল মনোজোমি, সেক্স ক্রোমোজোমাল ট্রায়োজোমি, আপনারা কার আন্ডারে কোনটা আছে অলরেডি এটা তো জানেন, যে ডাউন, এডওয়ার্ড, প্ল্যাটু এরা হলো অটোজোমাল ট্রাইজোমি, আর তারপরে টার্নার সেক্স ক্রোমোজোমাল মনোজোমি, সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খুব ভালোভাবে জানতে এবং পড়তে হবে। এইবার আসি, দেখেন যে কিছু প্রশ্ন যেগুলো আসলে আসে, জাস্ট ডিসঅর্ডার সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার কোনটা আছে, হ্যাঁ, ইনভলভ কোনটা, সেক্স ক্রোমোজোম, এখানে অটোজোমের কিন্তু কোনো বিষয় থাকবে না। তাহলে আপনি যদি আগে চার্টটা একটু ভালো করে পড়েন, কোনটা সেক্স ক্রোমোজোমাল ডিজিজ, কোনটা অটোজোমাল ডিজিজ, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু পারা যাবে। একই রকমভাবে দেখেন আরেকটা প্রশ্ন, ট্রাইজোমি। এবার কিন্তু ট্রাইজোমি, এখানে অটোজোমের কথাও বলে নাই, সেক্স ক্রোমোজোমের কথা বলে নাই, মানে দুইটা মিলে সব ট্রাইজোমের মধ্যে কোনটা পড়বে। তাহলে সেটা যদি আমরা দেখি, চার্টটা মুখস্থ থাকলেই কিন্তু আপনি সেটা অ্যান্সার করা পসিবল। আচ্ছা, একই রকমভাবে স্ট্রাকচারাল চেঞ্জ আপনাদের মনে আছে কি না? আমরা 3 ভাগে ভাগ করেছিলাম জেনেটিক ডিজিজটাকে। কি ছিল? সেটা ছিল সিঙ্গেল জিন ডিসঅর্ডার ছিল, ক্রোমোজোমাল ডিসঅর্ডার ছিল, একটা মাল্টিফ্যাক্টোরিয়াল। তো এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, এটা আসলে কোথায় আছে বলেন তো? এটা আছে ক্রোমোজোমাল, ওই যে নিউমেরিক্যাল বলছিলাম, তারপরে স্ট্রাকচারাল চেঞ্জ বলছিলাম, আর একটা কী ছিল? সেল লাইন সমস্যা ছিল। এই হলো সে স্ট্রাকচারের মধ্যে কী ছিল? ডিলিশন ছিল, তারপরে ইনসারশন ছিল, তারপরে ট্রান্সলোকেশন ছিল, অনেক কিছু। আচ্ছা, ক্যারিওটাইপ, সেটা একবার দেখবেন, এটা আমরা মাইক্রোস্কোপে এভাবে দেখা যেতে পারে ক্যারিওটাইপ, এবং ক্যারিওটাইপিংগুলো এখানে যেই ছকে যেগুলো আছে অবশ্যই সেটা আপনাদের লাগবে। এই জায়গাগুলো যাতে মিস না হয়, প্রায় আসে যে এই রবার্টসনের ট্রান্সলোকেশন, এটার ক্যারিওটাইপিং কি, এই জায়গাগুলো অবশ্যই লাগবে। এই যে প্রশ্ন আসছে সেটা একটা নমুনা আপনাদের এখানে আমরা রেখেছি। আচ্ছা, ট্রাইজোমি 21 ডাউন সিনড্রোম। আমি যদি আপনাকে বলি, আচ্ছা এটা কার আন্ডারে পড়বে? অটোজোমাল মনোজোমি, অটোজোমাল ট্রাইজোমি, সেক্স ক্রোমোজোমাল অটোজোমি বা সেক্স ক্রোমোজোমাল ট্রাইজোমি, একটু ঘুরায় যদি প্রশ্ন করি, ডাউন ট্রাইজোমি 21 কার আন্ডারে পড়বে? মনে আছে কি না? অটোজোমাল ট্রাইজোমি, 3টা খুব গুরুত্বপূর্ণ, ডাউন আছে, তারপর এডওয়ার্ড আছে, প্ল্যাটু আছে। তো এখন আমরা চলে যাব যে আপনাদের বিস্তারিত কিছু বিষয়, যেটা খুব সুন্দর করে আমরা ক্যারেক্টারগুলো একটা ছক তো দিয়েছি, পাশাপাশি কয়েক জায়গা থেকে নিয়ে আসা। তবে বড় একটা ছক আছে, ছক না, বড় একটা পয়েন্ট আকারে দেয়া আছে, সেইটানে ডাউনে যাবতীয় যা আছে, যত বই থেকে আছে সবগুলো একসাথে করে নিয়ে আসা হয়েছে, এবং ছবিগুলো রেখেছি যাতে আপনারা একটু মনে রাখতে সুবিধা হয় সেজন্য। একই রকমভাবে সেখানে টার্নারের উল্লেখ আছে, টার্নারের কথা আছে, নুনান সিনড্রোম আছে। তো এই জায়গাগুলো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এইবার আরেকটা ছোট্ট টপিক, সেটা হলো বার বডি। আমি যদি একটু স্লাইডে যাই, আচ্ছা, জেনেটিক্সে একটু দেখেন এই জায়গায়, তার আগে একটু দেখেন যে ডাউনের কিছু একটা ছক দেওয়া আছে, কোন কোন কারণে আসলে ডাউন হয়। তো দেখা যায় যে এটা খুব গুরুত্বপূর্ণ, 95% ডাউনের কারণ হলো নন ডিসজাংশন, 4% হলো আপনার রবার্টসনিয়ান, আর মোজাইসিজমের জন্য 1%। এটা আপনাদের লাগবে, ছটটা অবশ্যই একবার দেখবেন। ডাউনের কিছু ফিচার ছবি দিয়ে আমি দিয়েছি, এটা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বুঝিয়েছিলাম, মেসি, MESSI, মেসি এ হাল্ক, একটু মনে রাখার জন্য একটা নেমোনিক তৈরি করা, এটা কিছু না তেমন, আপনারা যেভাবে মনে রাখতে পারবেন সেভাবেই রাখার চেষ্টা করবেন। এই যে ইম্পর্টেন্টগুলোকে একসাথে নিয়ে এসে প্রায় 21টা পয়েন্ট দেয়, এর মধ্যে সব বইয়ের সব কিছু আসলে কাভার করে।
কমপ্লিকেশন অবশ্যই লাগবে ডাউনের, এএসডি ভিএসডি যা আছে। আর এই যে একটা ছক ডাউনের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমাস্টারের ডাউন স্ক্রিনিং, এখানে একটা লাইন প্রায় আসে যে নকাল ট্রান্সলুসেন্সিটা মানে কি, মানে হলো ঘাড়ের স্কিনটা মোটা, আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যায়। তো এটা বলে যে নকাল ট্রান্সলুসেন্সি ইজ দ্য টেস্ট ফর ডাউন সিনড্রোম, ট্রু অর ফলস। আবার বলছি, নকাল ট্রান্সলুসেন্সি ইজ দ্য টেস্ট ফর ডাউন সিনড্রোম, এটা ফলস। কেন? টেস্টের নাম হলো ফার্স্ট ট্রাইমাস্টার কম্বাইন্ড টেস্ট, এটা একটা ফাইন্ডিংস। নকাল ট্রান্সলুসেন্সি এটা একটা ফাইন্ডিং যেটা আমরা আলট্রাসোনোগ্রাম দিয়ে পেতে পারি। এছাড়া এই ট্রিপল টেস্টে কী আছে, কোয়াড টেস্টে কী আছে, এবং ফার্স্ট ট্রাইমাস্টার কম্বাইন্ড টেস্টে কী টেস্ট আমরা করতে পারি সেগুলো অবশ্যই লাগবে, ফাইন্ডিংসটা কী পাই। আচ্ছা, এই যে অবশ্যই সলভ করা। আমি যে জায়গায় আসতে চাচ্ছিলাম, বার বডি বা সেক্স ক্রোমাটিন, বার বডি জিনিসটা কি সেটা যদি আমরা একটু বেসিক বুঝতে চাই, বোঝার জন্য এবং জানার জন্য, বার বডি থেকে যেটা আসছে খুব ইজি লেখা আছে, তো বুঝলে যেটা সুবিধা হয়, মনে রাখতে আপনার সুবিধা হবে। এই যে আমাদের ফিমেলে ডাবল এক্স এবং মেলে এক্স ওয়াই, এরা সবাই তো প্রোটিন তৈরি করে, ঠিক আছে। তো শক্তিশালী আসলে কে? শক্তিশালী হলো গিয়ে এক্স, যারা অনেক বেশি প্রোটিন তৈরি করে। তার মানে ফিমেলে অনেক বেশি দাপট থাকার কথা, অনেক বেশি শক্তি থাকার কথা, কিন্তু প্রকৃতিগতভাবে দেখা যায় যে এই একটা এক্স ইনঅ্যাক্টিভ। এই যে ইনঅ্যাক্টিভ, এই প্রসেসটাকে বলা হয় লায়ন হাইপোথাইজেশন। হ্যাঁ, আর এই যে ইনঅ্যাক্টিভ এক্স, এটা আমরা কোথায় পাবো? তাহলে এবার আমরা একটু ছবিতে দেখেন। এই হলো সেই ইনঅ্যাক্টিভ এক্স। হ্যাঁ, এটা কুণ্ডলী আকারে মেমব্রেনের পাশে এসে লেগে থাকে, আর এটা আমরা নিউক্লিয়াস, বুঝতেই পারছেন, এটা হলো সেই নিউক্লিয়াসের এনভেলপ। এটা হলো মেল আর এইটা হলো ফিমেল। তাহলে দেখেন নিউক্লিয়াসের এই জায়গাটা হলো ক্রোমাটিন, বুঝতেই পারছেন। তাহলে এইখানে কুণ্ডলী আকারে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় বার বডি। তাহলে আমরা এবার একটু সংজ্ঞায় যাই। ফিমেইলের ইন্টারফেস নিউক্লিয়াস, তার মানে এটা একটা ইন্টারফেস নিউক্লিয়াস। আমি যদি একটু মিলিয়ে দিই আপনাদের, কি হয়? শো এ ডার্ক স্টেইনড ক্রোমাটিন ম্যাস অ্যাটাচড অন ওয়ান সাইড অফ দ্য নিউক্লিয়ার মেমব্রেন। ক্লিয়ার? তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেনের এই পাশে ফিমেইলের একটা ডার্ক স্টেইন ক্রোমাটিন ম্যাস থাকে, এটাই হলো বার বডি। এখন এটা আপনার পরীক্ষার জন্য কি লাগবে সেই নিয়ে একটু আলাপ করি। একটু খেয়াল করে দেখেন যে স্যাম্পল আমরা কোথায় কালেকশন করব। এই জায়গাটা বাক্কাল মিউকোসা, ব্লাড সেল, নিউট্রিফিলে কিন্তু আমরা বার বডি অনেক সময় দেখতে পাই। এখন আমরা বলেছি দুইটা এক্সের মধ্যে দেখেছেন আপনার একটা ইনঅ্যাক্টিভ থাকে, সেটাকে আমরা বার বডি বলছি। এবার আপনাকে একটা সূত্র বলি। সূত্র হলো যে এক্স যতগুলোই থাকুক না কেন, অ্যাক্টিভ নট ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ এক্স হলো একটা। এখন যদি এরকম হয়, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এখানে বার বডি কয়টা, আমি আপনাকে সূত্র দিয়েছি একটা এক্স থাকবে অ্যাক্টিভ, বাকিগুলো ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে বার বডি 2 বলা যাবে না? বলা যাবে। তাহলে সংখ্যা যতগুলোই হোক, এক্স অ্যাক্টিভ থাকবে একটা, বাকিগুলো বার বডি, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিটাতে যদি যাই, দেখেন টার্নারে এক্সো, এইটা অ্যাক্টিভ, তাহলে বার বডি আছে? বার বডি থাকার কথা না। তারপরে এখানে আসেন ক্লেনফিল্ডারে, দুটা এক্স একটা ওয়াই, তার মানে একটা এক্স অ্যাক্টিভ, বাকিটা বার বডি। এখানে দেখেন তিনটা এক্স, একটা এক্স অ্যাক্টিভ, বাকিগুলো বার বডি, ঠিক আছে। বার বডি নিয়ে আমরা দেখলাম। এরপর হলো টার্নার সিনড্রোমের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, সেটা একই রকমভাবে ডাউনের মতো করে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য একসাথে করে তারপরে সেটা আমরা আপনাদের পড়ার সুবিধা মতো করে দিয়েছি। আপনারা অবশ্যই সেটা দেখবেন। এই যে সব বই থেকে একসাথে করে নিয়ে এসে তারপরে এই ছকটা করা হয়েছে, কোনোটাই আসলে বাদ যাবে না, ছবি রাখা হয়েছে যাতে আপনারা মনে রাখতে পারেন।
আচ্ছা, কিছু কোশ্চেন। এরপরে নুনান সিনড্রোম প্লাস মাইনাস পড়তে পারেন। ক্লেনফেল্টার থেকে কোশ্চেন আসে, ক্লেনফেল্টার থেকে অবশ্যই পড়বেন। আর খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা হলো এইটা, এই ছকটাতে পরীক্ষা আসে নাই এমন কোনো সিস্টেম হয় নাই কখনো। তো এই যে উপরে দেখছেন তিনটা জায়গা, একটা হলো অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ আর হলো এক্স-লিঙ্ক রিসেসিভ। প্রতিটা আসছে, প্রতিটা এক্সাম্পল আসছে। সো এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অটোজোমাল ডমিনেন্ট কারা, রিসেসিভ কারা, আর একটা হলো এক্স-লিঙ্ক রিসেসিভ কারা, এটা একটু চেষ্টা করবেন। আমরা চেষ্টা করেছি কিছু নেমোনিক দিয়ে আপনাদের কিছুটা সহযোগিতা করার জন্য। আচ্ছা, এরপরে আমরা যাব হলো ট্রাইনিউক্লিয়েট রিপিট মিউটেশন। সেটা এই এক্সাম্পলগুলো শুধু পড়বেন, শুধু এক্সাম্পলগুলো পড়বেন। আর আরেক জায়গা থেকে কোশ্চেন আসে, সেটা হলো লাস্ট যে একটা বড় ছক আছে যেটা হলো ক্যারেক্টারিস্টিক্স। অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স-লিঙ্ক ডমিনেন্ট এবং এক্স-লিঙ্ক রিসেসিভ, এটার ক্যারেক্টারিস্টিক্স থেকে এই দুইটা ছক আপনাদের ভালো পড়তে হবে। আমরা যদি একটু দেখাই, এটার কথা বলছে, এই ছকটার কথা বলছে। এই ছকটা আমরা ক্লাসে এটাকে কোরিলেট করে করে আসলে আপনাদের কাছ থেকে অ্যান্সার নিয়ে এই ছকটা আমরা আপনাদের একটা মাথায় একদম গেঁথে দেয়া হয়। তো কোরিলেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চেষ্টা করি সেটা কোরিলেশনের মাধ্যমে এই জিনিসগুলো আপনাদের গেঁথে দেওয়ার জন্য। তো অডিয়েন্স এখন তো সেটা আসলে ইন্টারাকশানটা ওভাবে করা যায় না। তো সেজন্যই সবসময় বলি যে অনলাইন এবং এর মধ্যে অফলাইনের মধ্যে ক্লাসের তো পার্থক্য। তবে হ্যাঁ, অনলাইনে সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনি বাসায় বসে এই যে একটা আউটলাইন বলেন বা কোন জায়গাগুলো থেকে বেশি জোর দিতে হবে, আর কিছু জিনিস তো অবশ্যই বোঝা যায়। হ্যাঁ, জটিল জিনিসগুলোতে একটু প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু বাকি যে স্বাভাবিক যে জিনিসগুলো আছে যেগুলো বোঝাতে ইজি, বোঝানো যায় অনলাইনে, সেগুলো তো অবশ্যই ডিমার্কেট করে আপনি পড়াটা সামনের দিকে আগায় নিতে পারেন। তো এই ছকটা অবশ্যই আপনাকে লাগবে এবং এটার প্রতিটা জায়গা থেকে প্রশ্ন আসার যথেষ্ট ভালো সুযোগ আছে। এই জায়গাটা আপনাকে সেভাবে দেখতে হবে। তো এই হলো জেনেটিক্সের আউটলাইন, এবং আশা করি যে আপনারা আমি যতটুকু যেখানে পড়তে বলেছি, যেটা আপনাদের দেখিয়েছি এতটুক যদি আপনি ঠিকমতো সলভ করতে পারেন বা ভালোভাবে একটু পড়াশোনা করেন, এর বেশি আর কোনোভাবেই লাগবে না। এটা হতে পারে হয়তো ছকটা আপনাকে কোরিলেশন করার সেই জায়গার সুযোগটা আমি ওইভাবে নিতে পারিনি আপনাদের কাছ থেকে, কিন্তু ছকটা আপনাদের এখান থেকে আসবে। তারপর ওই যে ডিজিজগুলো যেটা আছে সেখান থেকে কোশ্চেন আসবে, নন ডিজ জাংশন থেকে আসবে, বারবডি থেকে আসবে। তো এই জায়গাগুলো যদি আপনি ঠিকভাবে একটু আত্মস্থ করতে পারেন, তাহলে জেনেটিক্সের 4টা কোশ্চেন অ্যান্সার করা খুব ভালোভাবেই সম্ভব। আর ডিপ্লোমা এবং রেসিডেন্সি একই প্রিপারেশন, এবং ডিপ্লোমার ক্ষেত্রেও আমি বলবো যে জেনেটিক্সে অ্যারাউন্ড 2 থেকে 3টা প্রশ্ন থাকে, যেহেতু কোশ্চেন সেখানে অর্ধেক হয়ে যায়, এবং আপনারা এই টপিকগুলোই পড়বেন এবং এই টপিকগুলো থেকেই আপনার প্রশ্ন থাকবে। এর বাইরে আসলে পড়ার তেমন কিছু নেই। শিটে আমরা যথেষ্ট গুছিয়ে দিয়েছি, আশা করি আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। তো নেক্সট আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব, সেটা হেমোডাইনামিক্স। তো রেডি হই, আমরা শুরু করব এখনই।